শুভ সকাল, শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি চাঁদিনা রিদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আছি আমি রিতা রানী সরকার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, চাঁদিনা রিদওয়ান আহমেদ কলেজ। আজ আমাদের ক্লাস হচ্ছে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে বাংলা কবিতা নিয়ে। ক্লাস হচ্ছে আজকে 9 নম্বর ক্লাস। আমাদের কবিতা পড়াবো সোনার তরী কাব্যগ্রন্থের। তোমরা জানো যে সোনার তরী কাব্যগ্রন্থ খনিকা তো তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতার মধ্যে আছে, আর মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, সেটি আমরা পড়াচ্ছি। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সোনার তরী কবিতাটি প্রকাশ হয়েছে ইংরেজি 1894 খ্রিস্টাব্দে এবং বাংলা 1300 বঙ্গাব্দে, 1300 বঙ্গাব্দ আর 1894। এবং এই সোনার তরী কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মধ্যে অনেকগুলো কবিতাই তৈরি হয়েছে তৎকালীন আমাদের পূর্ব বাংলা অর্থাৎ আমাদের বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি দেখাশোনার সুবাদে তিনি তখন বাংলাদেশে অবস্থান করছিলেন এবং বাংলাদেশেই তার এই সোনার তরী কাব্যগ্রন্থে যে কবিতা, প্রথম কবিতা সোনার তরী এবং নাম কবিতা বলা হয় তাকে, এই কবিতাটিও তিনি বাংলাদেশে লিখেছিলেন। তো আসো আমরা আজকে এই কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাই, তারপরে আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লৌহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই যে কবিতাটি আমরা পড়লাম, এখানে কবিতাটিতে বিশ্বের চিরন্তন অখণ্ড আদর্শ সৌন্দর্যের প্রতীককে বোঝানো হয়েছে। আর এর যে মাঝি, ওই যে বললাম গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, সে মাঝিটা হচ্ছে সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী বা বলা হয় যে মহাকাল। আর নদী হলো কালো প্রবাহ। কৃষক হচ্ছে মানুষ, আমরা যারা সৃষ্টিশীল মানুষ সেই মানুষগুলো হচ্ছে কৃষক। ধান কেটে নদীর পাড়ে যে অসহায়ের মতো বসে আছে। আর ক্ষেতটা হচ্ছে জীবনের ভোগবহুল কর্মক্ষেত্র। ধান হচ্ছে খণ্ড সৌন্দর্যের সঞ্চয়। অর্থাৎ এই বিশ্ব চরাচরে যে আমরা কৃষকরূপী মানুষেরা আছি, তারা তার জীবনের ভোগবহুল কর্মক্ষেত্রে অর্থাৎ ক্ষেতের মধ্যে সে যে ধান খণ্ড সৌন্দর্যগুলো সঞ্চয় করে জীবনে, সেই সোনালি ধানগুলো মাঝিরূপ মহাকাল ও প্রবাহ এসে নিয়ে যাবে আমাদের
সোনালি ধানের অর্থাৎ আমাদের জীবনের সঞ্চয়গুলোকে। কিন্তু আমরা যখন ঠাঁই পেতে চাইব সেই মহাকালের তরীতে, সেখানে আমাদের ঠাঁই হবে না। কারণ আমাদের সঞ্চিত কর্মফল, সঞ্চিত সৌন্দর্যের সঞ্চয় দিয়ে সেই কালের যে নৌকা সেটি পূর্ণ হয়ে গেছে। এই মহাকাল কি করছে? মহাকাল রূপ মাঝি সে আমাদের জীবনের সমস্ত খণ্ড সৌন্দর্যগুলো নিয়ে সে দিয়ে দিবে কাকে? সে ভেসে যাবে, কাল হতে কালান্তরে সে প্রবাহিত হবে, সে কালান্তরের মানুষের কাছে পৌঁছে দেবে আমাদের সৌন্দর্যের বার্তা বা আমাদের জীবনের খণ্ড খণ্ড টুকরো টুকরো ও সোনালি ফসলগুলো। কিন্তু আমাদের ব্যক্তি মানুষ আমরা কি চাই? আমরা চাই আমাদের এই ব্যক্তি সত্তাটিও টিকে থাকুক, জন্ম জন্মান্তরে কাল হতে কালান্তরে মানুষ যেন আমাদেরকে মনে রাখে। কিন্তু দেখা যায় সেটি আসলে হয়ে ওঠে না। মহাকাল এবং মহাকাল প্রবাহ আমাদের জীবনের কর্মফলগুলোকেই সে তার নৌকাতে উঠিয়ে নেয়। আমাদের ব্যক্তি মানুষ সেখানে তার জায়গা হয় না। আমরা কি করি? আমরা শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই শূন্য নদীর তীরে আমরা পড়ে থাকি এবং আমাদের যা কিছু জিনিসপত্র, যা কিছু আমাদের কর্মফল, সঞ্চিত সৌন্দর্য সব নিয়ে যায় সোনার তরী। তো ঠিক আছে, আমরা এই কবিতাটি আজকে পড়লাম। তোমরাও ভালো করে কবিতাটি পড়বে। তোমাদের সবার কাছে জানি বই সংগ্রহে আছে। এখানে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কবিতা আছে। এই সোনার তরী কবিতাগুলোকে তোমার ভাগ করা হয়েছে বেশ কয়েকটি ভাগে, 7টি ভাগ। আমি তোমাদেরকে বলি, তোমরা একটু মন দিয়ে শুনো। প্রকৃতি আর মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য মূলক কবিতা হচ্ছে সোনার তরী, পরশ পাথর, আকাশের চাঁদ, দেউল, দুই পাখি। আর সংসারকে সত্যভাবে গ্রহণ ও ধরনীর প্রতি ভালোবাসামূলক যে কবিতা, সেটা হচ্ছে মায়াবাদ, খেলা, গতি, মুক্তি, অক্ষমা, দরিদ্রা, আত্মসমর্পণ, বৈষ্ণব কবিতা আর গানভঙ্গ। আর বিশ্বের সাথে একাত্মতা, বিশ্ব সৌন্দর্য তথা রহস্যের অনুভূতিমূলক যে কবিতা, সেই কবিতাগুলো হচ্ছে সমুদ্রের প্রতি, আর হচ্ছে বসুন্ধরা, বিশ্ব নৃত্য, মানস সুন্দরী, নিরুদ্দেশ যাত্রা। মানব প্রেমমূলক যে কবিতা, সেই কবিতাগুলো হচ্ছে ভরা ভাদরে, প্রত্যাখ্যান, লজ্জা, ব্যর্থ যৌবন, হৃদয় যমুনা, দুর্বোধ। তারপরে যে 5 নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে মৃত্যু বিষয়ক কবিতা। সেই কবিতা হচ্ছে প্রতীক্ষা আর ঝুলন। রূপকথা বিষয়ক কবিতা আছে বিম্ববতী, রাজার ছেলে ও মেয়ে, নিদ্রিতা, সুপ্তুত্থিতা। খেয়াল করো তোমরা, বিম্ববতী, রাজার ছেলে ও মেয়ে, নিদ্রিতা আর সুপ্তুত্থিতা, এই 4টি কবিতা হচ্ছে রূপকথামূলক কবিতা। আর হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতি বিদ্রূপ করে একটি কবিতা আছে, তার নাম হচ্ছে হিংটিং ছট। হিংটিং ছট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই বিষয়গুলো যেগুলো আমি বললাম স্লাইডে দিতে পারিনি, সে কথাগুলো তোমরা টুকে রাখবে, নোট করে রাখবে, এবং ক্লাসে আজকে যে মেসেজগুলো দিয়েছি তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে, নোট করে রাখবে। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সোনার তরীর অন্য কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।